হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে একটা এমসিকিউ সিরিজ, যেটা একই সঙ্গে যারা এনএসইউতে ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের জন্য এমসিকিউ সিরিজটা গুরুত্বপূর্ণ। দেখো, এসএলএসটি সোশিওলজির অলরেডি অনলাইন ব্যাচ শুরু হয়েছে। তো আজকের আমাদের এমসিকিউ সিরিজের প্রথম পার্ট, বেশ কিছু পার্ট আমাদের ইউটিউবে আসতে থাকবে এবং এমসিকিউ সিরিজের চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রেও তোমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে হবে। ওকে, অনলাইন ব্যাচের ডিটেলস প্রিভিয়াস ভিডিওতে আমি দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো যারা জয়েন হতে চাও। আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে রাখলাম, তোমরা প্রয়োজন হলে দেখে নিতে পারো। চলো আজকে শুরু করি আমাদের এসএলএসটি সোশিওলজির এমসিকিউ সিরিজ জেনারেল সোশিওলজির উপর। জেনারেল সোশিওলজির একটা পার্ট, যে পার্টটা রয়েছে, যে পার্টের মধ্যে তোমাদের বেসিক কিছু আইডিয়া রয়েছে, সোসাইটি, অ্যাসোসিয়েশন, রোল, স্টেটাস। ওকে, সেই পার্টটার প্রথম পার্ট আজকে আমরা আলোচনা করছি জেনারেল সোশিওলজি থেকে, অর্থাৎ খুব বেসিক জায়গা থেকে আজকের প্রশ্নগুলো কিন্তু আছে। দেখো, গতদিন একটা ডেমো ক্লাস আমরা দেখিয়েছিলাম, ডেমো ক্লাসের একটা পার্ট আমরা ইউটিউবে আপলোড করেছি, যে ক্লাসটা গতদিন হয়েছে। তো সেই ডেমো ক্লাসটার যে ডেমো ক্লাসে যে পার্টটা আলোচনা হয়েছে তার উপরেই অ্যাকচুয়ালি এই এমসিকিউ সিরিজটা তৈরি হয়েছে। তো তোমরা যারা এমসিকিউ সিরিজটা দেখছো প্রথম, তাদেরকে বলবো তোমরা প্লিজ ডেমো ক্লাসটা একবার দেখে আসো, তাহলে তোমরা এমসিকিউগুলো সব সলভ করতে পারবে। দেখো, সমাজ বলতে কি বোঝায়, সোসাইটি কি, দেখো সোসাইটির খুব বেসিক কনসেপ্ট, সোসাইটি হচ্ছে খুব বেসিক কনসেপ্ট। সমাজ বলতে কি বোঝায়? সাদৃশ্য, পার্থক্য, সহযোগিতা, সবকটি। দেখো, সাদৃশ্য, পার্থক্য, সহযোগিতা, এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি সোসাইটির পার্ট। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সবকটি। কারণ সমাজ মানে শুধুই যে সাদৃশ্য তা নয়, সমাজ মানে সেখানে পার্থক্য থাকবে, সহযোগিতা থাকবে, দ্বন্দ্ব থাকবে, তাই তো? সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমাদের সোসাইটি। নেক্সট পার্ট, সমাজ মানে ব্যক্তি স্বাধীনতা, সামাজিক নিয়ন্ত্রণ, ব্যক্তির সমষ্টি, ব্যক্তি স্বাধীনতা ও নিয়ন্ত্রণ উভয়ই। তাহলে এখানেও দেখো, যে সমাজ মানে ব্যক্তি স্বাধীনতা থাকবে, নিয়ন্ত্রণ থাকবে, দুটোই থাকবে, তাই তো? নিয়ন্ত্রণ না থাকলে সোসাইটিতে তো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। তাহলে ব্যক্তির স্বাধীনতা যেমন থাকবে, ব্যক্তি নিয়ন্ত্রণও থাকবে সমাজে। তাহলে সমাজ মানে ব্যক্তি স্বাধীনতা ও নিয়ন্ত্রণ উভয়ই। নেক্সট চলে আসো সমাজ কাঠামোর উপাদান। দেখো, সমাজের উপাদান যখন আমরা আলোচনা করব, বেশ কিছু উপাদান আমাদের মাথায় আসে। উপাদানগুলির মধ্যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি কি কি? দেখো, অপশন কি কি আছে তোমাদের এখানে? মর্যাদা, উপাদান হলো মর্যাদা, গোষ্ঠী, ভূমিকা, সবকটি। তাহলে দেখো, আমাদের সোসাইটিতে প্রত্যেকটা উপাদান কি দেখা যায়? মর্যাদা আমরা দেখতে পাই, গোষ্ঠী অবশ্যই আছে, কারণ সমাজ গোষ্ঠীবদ্ধভাবে আমাদের জীবনযাপন করতে দেখেছি আমরা মানুষকে, তাই তো? মানুষ গোষ্ঠীবদ্ধভাবে জীবনযাপন করে, মানুষ সামাজিক প্রাণী। তো সেখানে মর্যাদা, গোষ্ঠী দুটোই সমাজের কাঠামো, সমাজ কাঠামোর একটা উপাদান। ভূমিকা, এটাও সমাজ কাঠামোর একটা উপাদান। তাহলে মর্যাদা, গোষ্ঠী, ভূমিকা সবকটি অ্যাকচুয়ালি অ্যান্সার। এই প্রত্যেকটা পার্ট আমরা সমাজের উপাদান হিসেবে দেখতে পাই। ওকে, তাহলে সোসাইটির খুব গুরুত্বপূর্ণ উপাদানগুলো কিন্তু। ওকে, নেক্সট পার্ট আসছে আমরা সামাজিক প্রক্রিয়ার মৌলিক ধরন। দেখো, সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস, সোশ্যাল প্রসেসের মধ্যে অনেকগুলো প্রসেস আমরা দেখতে পাই। বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে আমাদের প্রতিদিনের আমরা সোশ্যাল ইন্টারাকশন অ্যাকচুয়ালি করে থাকি। প্রতিদিনের প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আমাদের জীবন ধারণ করে থাকি, বা চলার পথে আমরা এই প্রক্রিয়াগুলোর সম্মুখীন হই। কি কি? প্রতিযোগিতা, সহযোগিতা, দ্বন্দ্ব। দেখো, এই তিনটে পার্টই কিন্তু থাকে। প্রতিযোগিতা, সহযোগিতা, দ্বন্দ্ব। প্রতিযোগিতা থাকবে যেখানে একটা ব্যক্তি একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য একই সঙ্গে মানুষ যেতে চাইবে, সেই লক্ষ্যবস্তুটা বা সেই কাম্যবস্তুটা নেওয়ার চেষ্টা করবে। সহযোগিতা, কোঅপারেশন, এবং একই সঙ্গে আবার দ্বন্দ্বও থাকবে। দেখো, সোসাইটিতে এই তিনটি পার্টই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্সার আমাদের কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে সবকটি। তাহলে দেখো, খুব বেসিক আইডিয়া, এগুলো আমাদের খুব বেসিক আইডিয়া। তারপর আছে সমাজ হলো সহযোগিতাপূর্ণ দ্বন্দ্বমূলক সমাজ। সমাজ হলো সহযোগিতাপূর্ণ দ্বন্দ্বমূলক সমাজ, কোঅপারেটিভ কনফ্লিক্ট সোসাইটি। এটিকে কে বলেছেন? ডেভিস, বটমর, ম্যাকআইভার ও পেজ। এটিকে বলেছেন, অ্যান্সার ম্যাকআইভার ও পেজ। ব্যক্তি ও গোষ্ঠী ড্যাশ প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্য সংস্কৃতির উপাদানগুলিকে গ্রহণ করে। কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে? প্রতিযোগিতা, সহযোগিতা, অভিযোজন, আত্মীকরণ। দেখো, প্রতিযোগিতা তো নয়, প্রতিযোগিতার মধ্য দিয়ে তো অন্য উপাদানগুলিকে গ্রহণ করা যায় না। প্রতিযোগিতার মধ্য দিয়ে দুজন ব্যক্তি একই বস্তুকে যদি লক্ষ্য বা কাম্যবস্তু হিসেবে ধরে, সেই বস্তুটা পাওয়ার লক্ষ্যে নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে যাওয়াটাকে প্রতিযোগিতা বলি। তো তার সঙ্গে কিন্তু
অন্য সংস্কৃতির উপাদান গ্রহণ করার কোনো সম্পর্ক নেই, সহযোগিতাও তাই। এবারে আসছে অভিযোজন এবং আত্মীকরণ। দেখো অভিযোজন কি? অভিযোজন হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাডাপ্টেশন, কোন একটা অন্য সোসাইটিতে অ্যাডাপ্ট করা। আত্মীকরণ হচ্ছে অন্য কোনো সংস্কৃতিকে অ্যাকচুয়ালি গ্রহণ করা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের আত্মীকরণ। ওকে, আত্মীকরণ মানে হচ্ছে অন্য কোনো অ্যাসিমিলেশন, যেটাকে আমরা বলে থাকি যে অন্য কোনো সংস্কৃতির উপাদানগুলিকে গ্রহণ করে। ওকে, তারপর হচ্ছে সম্প্রদায়, সম্প্রদায়ের ভিত্তি। সম্প্রদায়ের ইংলিশ টার্ম কি বলে থাকি আমরা? কমিউনিটি। ওকে, কমিউনিটির ভিত্তি। কমিউনিটি কিসের উপর বেস করে গঠিত? দেখো কমিউনিটি, যখনই আমরা কমিউনিটির কথা বলি তখনই দেখবে সেখানে একটা কথা আসে, উই ফিলিংস, তাই তো, আমরা বোধ। তাহলে সম্প্রদায়ের ভিত্তি হলো কি? অঞ্চল। সম্প্রদায়গত আবেগ অনুভূতি, অঞ্চল ও আবেগ অনুভূতি উভয়ই, কোনোটাই নয়। কোনটা বলো? তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো সম্প্রদায়ের খুব বেসিক আইডিয়া তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা জানি যে সম্প্রদায়ের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু লোকালিটি, তাই তো। অর্থাৎ আবেগবোধ এবং অঞ্চল, আবেগবোধ এবং অঞ্চল দুটোই কিন্তু সম্প্রদায়ের ভিত্তি, দুটোর উপর বেস করে অ্যাকচুয়ালি সম্প্রদায় গড়ে ওঠে। তাহলে অ্যান্সার হবে অপশন সি। তারপর ড্যাশ হলো সম্প্রদায়ের উদাহরণ। সম্প্রদায়ের উদাহরণ, কমিউনিটি কি? কমিউনিটি একটা নির্দিষ্ট লোকালিটি থাকবে, তাই তো, একটা নির্দিষ্ট লোকালিটি থাকবে, তাদের মধ্যে একটা নির্দিষ্ট ভাষা থাকবে, নির্দিষ্ট প্রতীক থাকবে, তাদের মধ্যে ওই ফিলিংস থাকবে। তাহলে এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কোন অপশনের মধ্য দিয়ে যাচ্ছে দেখি? বহুজন সমাজ পার্টি একটা পলিটিক্যাল পার্টিকে সম্প্রদায় বলবো? কখনোই বলবো না। গ্রাম, সারা ভারত কৃষক সভা, আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি। দেখো প্রত্যেকটা আমরা দেখলাম যে বেশ কিছু মানুষের সমষ্টি, চারটেই, তাই তো, চারটে পার্টি আমরা দেখতে পাই যে চারটে পার্টি বেশ কিছু মানুষের সমষ্টি। কিন্তু উই ফিলিংস কোথায় থাকে? এগুলো দেখো প্রত্যেকটা নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে গঠিত। আজকে বহুজন সমাজ পার্টি, ভারত কৃষক সভা, রেড ক্রস সোসাইটি, এগুলোকে আমরা অ্যাসোসিয়েশন বলতে পারি। এগুলো একটা নির্দিষ্ট লক্ষ্যকে নিয়েই গঠিত। অন্যদিকে গ্রামকে আমরা কমিউনিটি বলতে পারি। ওকে, তাহলে সম্প্রদায়ের উদাহরণ হলো ভিলেজ। ভিলেজকে আমরা কমিউনিটি বলি। নেক্সট, সমিতির বৈশিষ্ট্য। এটাও দেখো জেনারেল পার্ট থেকে একদম। অ্যাসোসিয়েশন বলতে কি বুঝি? অ্যাসোসিয়েশন আমি প্রথমেই বললাম যে অ্যাসোসিয়েশনের বেসিক আইডিয়া যদি জানা থাকে, বেসিক আইডিয়া কি? অ্যাসোসিয়েশন হচ্ছে কিছু লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে নিয়ে গঠিত হয়। ওকে, সংগঠন, সহযোগিতার মনোভাব, নির্দিষ্ট লক্ষ্য, সবকটি। তাহলে দেখো সমিতির মধ্যে সংগঠন, কারণ সমিতি মানুষকে তো সংগঠিত করছে। সহযোগিতার মনোভাব থাকবে, সহযোগিতার মনোভাব না থাকলে অবশ্যই নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে বা লক্ষ্য থাকে, ঠিক আছে। এই যে নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য, যে নির্দিষ্ট লক্ষ্যটাও কিন্তু আমরা সমিতির বৈশিষ্ট্য হিসেবে দেখি। তাহলে সমিতির মধ্যে আমরা সংগঠিত হতে দেখি, সহযোগিতার মনোভাব দেখি এবং নির্দিষ্ট লক্ষ্য দেখি। তাহলে এটার অ্যান্সার হবে সবকটি। ক্লিয়ার? তারপর আছে সমিতির উদাহরণ। সমিতির উদাহরণ কি? দেখো পথ চলতি মানুষের জটলা, এটা তো সমিতির উদাহরণ হতে পারে না, এটা খুব জেনারেল আইডিয়া। ফুটবল মাঠের দর্শককে কি বলে থাকি আমরা? ফুটবল মাঠের দর্শককে নিশ্চয়ই আমরা সমিতি বলবো না, কারণ ফুটবল মাঠের দর্শক সেই পার্টিকুলার টাইম পিরিয়ডে তারা এক জায়গায় বসে খেলা দেখছে, খেলা শেষ হলে তারা নিজেদের লক্ষ্যে বা তারা তাদের মতো আলাদা আলাদাভাবে চলে যাবে। দাঙ্গাকারী জনতা, এও তাই। তাহলে এগুলোকে কখনোই আমরা কিন্তু সমিতির উদাহরণ হিসেবে দেখবো না। সমিতির উদাহরণ হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। ক্লিয়ার? আমলাতন্ত্র, দেখো আমলাতন্ত্র কি সংগঠন? রাজনৈতিক, অর্থনৈতিক, বিধিবদ্ধ না রাজনৈতিক ও বিধিবদ্ধ? দেখো আমলাতন্ত্র সংগঠন, যেটাকে আমরা বলছি ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি হচ্ছে একটা বিধিবদ্ধ সংগঠন, এটা অবিধিবদ্ধ কিন্তু কখনোই নয়, বা রাজনৈতিক বা শুধুমাত্র অর্থনৈতিক বলতে পারি না। এটা একটা বিধিবদ্ধ সংগঠন, মানে একটা বিধিবদ্ধ মানে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের উপর বেস করেই এই সংগঠনটা কিন্তু চলে। প্রত্যেকটা আমলাতন্ত্রের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেই নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই কিন্তু চলে। সে কারণে আমরা এটাকে বলছি ফর্মাল, বিধিবদ্ধ। ফর্মাল মানে বিধিবদ্ধ, মানে যার নির্দিষ্ট নিয়ম থাকবে, সেই বাধা ধরা নিয়মের মধ্যেই যাকে কন্ট্রোল হতে হয়। আমলাতান্ত্রিক আদর্শ রূপ রচনা করেছিলেন। দেখো আমলাতান্ত্রিক আদর্শ রূপের এটাকে কি হচ্ছে? আইডিয়াল টাইপ, তাই তো।
আইডিয়াল টাইপ কার রচনা? আইডিয়াল টাইপ আমরা কার আলোচনায় দেখেছি? এটা নিশ্চয়ই তোমরা পারবে যে আইডিয়াল টাইপ রচনা কিন্তু আমরা ম্যাক্স ওয়েবারের মধ্যে দেখেছিলাম। ক্লিয়ার? তাহলে অগাস্ট কোত নয়, ইমাইল ডুরখামও নয়, জর্জ জিমেলও নয়, এনাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু আলাদা ছিল। আইডিয়াল টাইপ দিয়ে দেখার চেষ্টা করেছিলেন, আমলাতান্ত্রিক আদর্শরূপ রচনা করেছিলেন কিন্তু ম্যাক্স ওয়েবার। এটা ম্যাক্স ওয়েবারের আলোচনা যখন হবে আমরা দেখতে পাবো। গোষ্ঠীর উদাহরণ, গোষ্ঠীর উদাহরণ দেখো, গোষ্ঠী কাকে বলে? গোষ্ঠী কিছু ব্যক্তির সমষ্টি, কিছু ব্যক্তির সমষ্টি, কিছু উদ্দেশ্যকে সামনে নিয়ে বলা যেতে পারে। যেমন পাড়ার ক্লাব, শ্রমিক শ্রেণী, যুবক সমাজ, জনতা, এই কোনগুলোকে গোষ্ঠী বলবো? দেখো, পাড়ার ক্লাব, যুবক সমাজ, জনতা, এগুলোকে একটাও কিন্তু আমরা গোষ্ঠী হিসেবে দেখি না। আমরা একটা গোষ্ঠী হিসেবে বলতে পারি যে শ্রমিক শ্রেণী হচ্ছে একটা গোষ্ঠী। বন্ধু বান্ধবের গোষ্ঠী অর্থাৎ পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপকে আমরা কোন গোষ্ঠীর মধ্যে ফেলতে পারি? বহির্গোষ্ঠী, উল্লম্বী গোষ্ঠী, অনুভূমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী। দেখো, তাহলে এটা নিশ্চয়ই গৌণ গোষ্ঠী হবে। ওকে, তারপর আসছি পরিবার। পরিবার কি? পরিবার হচ্ছে একটা, আমরা জানি যে একটা পরিবার হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী মূলত আমরা কাকে বলে থাকি? দেখো, এখানে অপশন রয়েছে অন্তর্গোষ্ঠী, বহির্গোষ্ঠী, ঐচ্ছিক গোষ্ঠী, অনুভূমিক গোষ্ঠী। দেখো, বহির্গোষ্ঠী তো হবে না। বহির্গোষ্ঠী আমরা মূলত কোনগুলোকে বলে থাকি? যে গ্রুপের সদস্য আমরা নই, যে গ্রুপের সদস্য আমরা হতে চাই না, অ্যাভয়েড করি। ঐচ্ছিক গোষ্ঠী যেটা আমরা ইচ্ছার উপর বেস করে আমাদের যে গোষ্ঠী আমরা সদস্য হতে পারি, যেমন কোনো ক্লাবের সদস্য পদ। অনুভূমিক গোষ্ঠী যে পার্টিকুলার একই অনুভূমিক, অর্থাৎ তাদের স্টেটাস একই থাকবে, মর্যাদা একই থাকবে। এখানে তাহলে আমাদের অপশন হবে, অ্যান্সার হবে অন্তর্গোষ্ঠী। কেন অন্তর্গোষ্ঠী? দেখো, পরিবারকে আমরা প্রাথমিক গোষ্ঠী বলি, এবং এই প্রাথমিক গোষ্ঠী আমরা কাকে বলে থাকি? মূলত খুব মুখোমুখি, ফেস টু ফেস ইন্টিমেট রিলেশনশিপ যে পরিবারের যে গোষ্ঠীর সঙ্গে থাকে তাকে আমরা প্রাথমিক গোষ্ঠী বলে থাকি। তো অবভিয়াসলি এটা কিন্তু তাহলে অন্তর্গোষ্ঠীর মধ্যেই পড়বে, অন্তর্গোষ্ঠীও তাই। ওকে, সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থের লেখককে। দেখো, এই গ্রন্থটির লেখক মূলত মনে রাখবে যে সিএইচ কুলি কিন্তু এই গ্রন্থের মধ্যে তার সমস্ত পার্টটা, বিশেষ করে প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপের যে পার্টটা তিনি এখানে কিন্তু দেখাতে চেয়েছেন। তারপর প্রাথমিক গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য কি? প্রাথমিক গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য অলরেডি আমরা আলোচনা করে দিলাম, যে গোষ্ঠীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, যে প্রাথমিক গোষ্ঠীর মধ্যে সম্পর্কটা কিন্তু খুব নিবিড় হতে হয়। তাহলে কি অপশন দেখি কি আছে? বৃহদায়তন, দৈহিক নৈকট্য, কৃত্রিম সম্পর্ক, ক্ষণস্থায়ী। তাহলে এখানে কোনটি হবে? বৃহদায়তন তো না, প্রাথমিক গোষ্ঠী ছোট হয়। দৈহিক নৈকট্য, তাহলে অ্যান্সার হবে কিন্তু দৈহিক নৈকট্য অবশ্যই থাকে। কৃত্রিম সম্পর্ক কি? থাকে না কৃত্রিম সম্পর্ক। ক্ষণস্থায়ী কি? না, কারণ পরিবার কিন্তু বা প্রাথমিক গোষ্ঠী কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তার কারণ কি? প্রাথমিক গোষ্ঠীর মধ্যে দৈহিক নৈকট্য বা ফেস টু ফেস রিলেশনশিপ বা অন্তরঙ্গ সম্পর্ক দেখা যায়, যে সম্পর্কের উপর বেস করে একটা গোষ্ঠী দীর্ঘদিন টিকে থাকে। তাহলে এটা কিন্তু ক্ষণস্থায়ী নয়। প্রত্যেকটাই দেখো কাটা, কৃত্রিম সম্পর্ক নয়, বৃহদায়তনও নয়, প্রত্যেকটা কিন্তু বিপরীতের। এটা ছোট সম্পর্কে কৃত্রিম সম্পর্ক দেখা যায় না, ক্ষণস্থায়ী নয়, এটা দীর্ঘস্থায়ী হয়। এবং তাহলে পারফেক্ট অ্যান্সার হচ্ছে দৈহিক নৈকট্য। এরপর আসছি যে মর্যাদার বিভিন্ন ভাগ আছে, তাই তো? মর্যাদার দুটো ভাগ আছে, মনে রাখবে। একটা হচ্ছে মর্যাদাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আরোপিত, আর একটা হচ্ছে অর্জিত। আচ্ছা, আরোপিত কোনটা? আরোপিতকে আমরা কি বলে থাকি? আরোপিতর ইংলিশটাকে বলে থাকি আমরা অ্যাসক্রাইবড, আর একটা হচ্ছে অ্যাচিভ। ওকে, এই যে আরোপিতটা হচ্ছে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে একটা ব্যক্তি যে মর্যাদার অন্তর্ভুক্ত হয়, যেমন জাত, ধর্ম, তাই তো? আর অর্জিতটা হচ্ছে একটা ব্যক্তি নিজের চেষ্টায় যখন কোনো একটা মর্যাদাকে অর্জন করে তখন সেটাকে বলা হচ্ছে অর্জিত মর্যাদা। তাহলে জাতের সদস্য পদ, এটা কি হবে? জাতের সদস্য পদ হিসেবে মানুষ কোন মর্যাদা ভোগ করে? অর্জিত মর্যাদা, আরোপিত মর্যাদা, সাবেকি মর্যাদা, গ্রামীণ মর্যাদা। দেখো, এই মর্যাদাগুলো তো নেই, অ্যাকচুয়ালি দুটো ভাগকে বেশি আলোচনা করা হয়, অর্জিত আর আরোপিত। তাহলে এটা অবশ্যই আরোপিত মর্যাদা, এটা তো অর্জন করতে হয়নি। জাত ব্যবস্থার সদস্য জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হয়ে গেছে, তো এখানে আলাদা করে তাকে অর্জন করতে হয়নি। আজকে মনে করো তোমরা যারা এসএলএসটির জন্য চেষ্টা করছো, যে স্বপ্নটা তোমরা দেখছো,
এই ড্রিমটা ফুলফিল হলে যখন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যখন জয়েন করবে, অ্যাসিস্ট্যান্ট টিচার যখন তোমার মর্যাদা হবে, সেই মর্যাদাটাকে আমরা বলবো অর্জিত মর্যাদা। ক্লিয়ার? তাহলে এই যে এটি তোমরা হবে, সেই এটি হচ্ছে অর্জিত মর্যাদা। এরপর আসছে ভূমিকা দ্বন্দ্ব। দেখো রোল, মর্যাদা আর ভূমিকা খুব ভালো করে পড়তে হবে। আমরা মর্যাদা দেখলাম, আর একটা হচ্ছে ভূমিকা। ভূমিকারও বেশ কিছু টাইপস আছে। মর্যাদার ভূমিকা খুব ভালো করে দেখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে, খুব ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। ভূমিকা দ্বন্দ্ব কি? প্রথমত রোল কনফ্লিক্ট কি আমাকে বুঝতে হবে। দেখো রোল কনফ্লিক্ট কি, একই সময়ে যখন একটা ব্যক্তির দুটো রোল অ্যাকচুয়ালি ডিমান্ড করে, দুটো রোল অ্যাকচুয়ালি যখন ডিমান্ড করে, যেমন দেখো কি এক্সাম্পল দিয়েছে দেখি, ভাই বোনের ঝগড়া, কখনোই না। উঁচু জাত নিচু জাতের দ্বন্দ্ব, দেখো উঁচু জাত নিচু জাত এটা জাতিগত একটা দ্বন্দ্ব, কিন্তু এটার সঙ্গে ভূমিকার কোনো সম্পর্ক নেই। মায়ের ভূমিকার সঙ্গে শিক্ষিকার ভূমিকার দ্বন্দ্ব, দেখো মায়ের ভূমিকা আর শিক্ষিকার ভূমিকার দ্বন্দ্ব, এই যে ভূমিকা, এই ভূমিকাটাকে আমরা বলতে পারি ভূমিকা দ্বন্দ্ব। নারী পুরুষের দ্বন্দ্বটাও কিন্তু ভূমিকা দ্বন্দ্ব নয়। তাহলে মায়ের ভূমিকার সঙ্গে শিক্ষিকার ভূমিকার যে দ্বন্দ্ব, অর্থাৎ একই মায়ের দেখো দুটি ভূমিকা, সেটা সেই পার্টটাকে আমরা তখন দুটি ভূমিকা যখন একই সঙ্গে ডিমান্ড করে, তখন সেটাকে আমরা বলি যে ভূমিকা দ্বন্দ্ব। মনে রাখবে ভূমিকা ব্যক্তি থাকবে একটাই, ঠিক আছে, এখানে ব্যক্তি একজনই থাকবে, একজন ব্যক্তি দুটি রোল যখন ডিমান্ড করবে। যেমন নারী আর পুরুষের দ্বন্দ্ব, এটা কখনোই হবে না। তার কারণ কি, নারী আর পুরুষের দুটো আলাদা আলাদা রোল, উঁচু জাত নিচু জাতের দুটো আলাদা আলাদা রোল। একই ব্যক্তির যখন দুটি রোল হবে, একই ব্যক্তি যখন দুটি রোলকে কন্ডাক্ট করার সঙ্গে যখন দ্বন্দ্ব তৈরি হয়, তখন সেটাকে আমরা বলে থাকি ভূমিকা দ্বন্দ্ব। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আজকের আমাদের 20টা প্রশ্ন, যে 20টা প্রশ্ন খুব বেসিক পার্ট থেকে দেওয়া। আমি বেসিক পার্ট থেকে কেন শুরু করলাম, আমি এর আগের আলোচনাতে বলেছি যে বেসিক নিয়ে আমাদের অনেকের কিন্তু সমস্যা থাকে, আমরা বেসিকটাকে খুব হালকাভাবে নিই, সে কারণে বেসিক দিয়ে শুরু করলাম। আশা করছি তোমরা তোমাদের নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে, তোমাদের কত মার্কস হলো, 20টার মধ্যে কতগুলো কারেক্ট হলো, অবশ্যই তোমরা কমেন্ট করে একবার জানিও। তাহলে তোমরা নিজেদেরকেও ইভ্যালুয়েট করতে পারবে যে জেনারেল সোশিওলজি বা বেসিক সোশিওলজির মিনিমাম কিন্তু তোমাদের একটা দুটো বাদ দিয়ে, মানে মিনিমাম তোমাদের 18 পাওয়া উচিত, বা 20টার মধ্যে কম করে 16 থেকে 18-র মধ্যে থাকা উচিত। আমি 4টে ধরলাম, যে 4টে প্রশ্ন একটু অন্যরকম আছে, কিন্তু খুব বেসিক পার্ট যেটা তোমাদের 16 থেকে 18টা কিন্তু পাওয়া উচিত। অবশ্যই তোমরা নিচে জানিও তোমাদের কতগুলো কারেক্ট হলো। দেখা হচ্ছে নেক্সট MCQ সিরিজে।